আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে রয়েছেন পেটে ক্ষুধা, তেলের পাম্পে লম্বা লাইন, প্রতিদিন ব্যাংক থেকে লোন করে চলছে সরকার। এই অবস্থায় ৩৫,০০০ কোটি টাকা ব্যয় করে ১৪টা বোয়িং বিমান কিংবা একের পর এক সামরিক সরঞ্জাম ক্রয়, ঠিক বুঝতে পারছি না কোন পথে আসলে যাচ্ছে বাংলাদেশ। আসসালামু আলাইকুম এবং আদাব। বাংলাদেশের অর্থনৈতিক টানাপোড়েনের ব্যাপারটা এখন ওপেন সিক্রেট, এটা নিয়ে লুকোচুরির কিছু নেই। আমি অনেকবার বলেছি, মিডিয়ায় আসছে, এবং গতকাল সংসদের অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার বক্তৃতায় বললেন যে তিনি যে সিটটাতে বসে আছেন সেটা খুব উত্তপ্ত আর কি, অনেক হিটেড সিট, এবং তিনি পপুলার কথা বলে, জনপ্রিয় কথা বলে হাততালি চান না। তিনি যেটা সত্যি, যেটা গুরুত্বপূর্ণ, দেশের জন্য ভালো, সেই কাজটা করতে চান। তার এই কথাটি যদি আমরা আমলে নেই এবং বাংলাদেশের দিকে যদি ফিরে তাকাই, তাহলে যেটা বলছিলাম যে অর্থনৈতিক দুরবস্থা দিয়েই শুরু করি, যে বাংলাদেশে তেল নিয়ে যে ইলাহি ঘটনাগুলো ঘটে গেল, এমন নয় যে বাংলাদেশে তেল ছিল না। একদিকে দেখা গেছে যে পেট্রোল অকটেন উপচে পড়ছে, সরকারি ডিপোতে রাখার জায়গা নেই। আর একদিকে দেখা যাচ্ছে যে আমাদের তেলের পাম্পগুলোতে সারা দেশব্যাপী লম্বা লাইন, এমনকি 12 থেকে 14 ঘন্টা লাইনে থেকে 20 লিটার বা 1 ট্যাঙ্কি তেল পেয়েছে ড্রাইভাররা। স্পষ্টই বোঝা যায় যে তেলের যে ব্যবস্থাপনা, সেখানে সম্পূর্ণ অদক্ষতার পরিচয় দিয়েছে তারেক রহমানের সরকার। বলা যায় তারা ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস অলরেডি উঠে গেছে। দ্রব্যমূল্যের দাম বেড়েছে, মুদ্রাস্ফীতি হচ্ছে, মূল্যস্ফীতি হচ্ছে। তো মানুষ ওভারঅল কিন্তু ভালো নেই। নতুন সরকারের কাছে তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাগুলো অলরেডি চ্যালেঞ্জড হচ্ছে, প্রশ্নবিদ্ধ হচ্ছে। তো এরকম অবস্থায় বাংলাদেশের জন্য কি 14টা বোয়িং বিমান কেনা খুব জরুরি ছিল? কেন এই বিমানগুলো কিনতে হলো? আপনি না বলেছেন যে পপুলার ডিসিশন আপনি নেবেন না, আপনি রিয়েলিস্টিক ডিসিশন নিতে চান? তো বাংলাদেশ বিমানের যারা খোঁজ রাখেন, বাংলাদেশ বিমান বলা যায় এটাও প্রতিষ্ঠান হিসেবে একটা লোকসানি প্রতিষ্ঠান, এবং চরম অব্যবস্থাপনা, চরম দুর্নীতিতে নিমজ্জিত একটা প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানের আন্ডারে 14টা বোয়িং যোগ দিয়ে তারা কোথায় যাবে? আপনারা, আমি জানি না কতজন বাংলাদেশ বিমানের ইন্টারন্যাশনাল ফ্লাইটসে ট্রাভেল করেছেন। আমার সৌভাগ্য হয়েছিল একবার যে আমি মূল কানেক্টিং ফ্লাইট মিস করার ফলে আমাকে সেই থাই এয়ারলাইন্স থেকে একটা অল্টারনেট অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল, যে লন্ডন থেকে দুবাই, দুবাই থেকে ঢাকা। তো দুবাই থেকে ঢাকা আমাকে বাংলাদেশ বিমানের টিকিট দেওয়া হয়েছিল এবং আমাকে বিজনেস ক্লাস দেওয়া হয়েছিল। আমি জীবনে টুকটাক ট্রাভেল করেছি, কিন্তু প্রথম 2 লাইনকে বিজনেস ক্লাস বলে, এছাড়া আর কোনো ফ্যাসিলিটিস নাই, সেটা আমার জানা ছিল না। তো বাংলাদেশ বিমানের সেই যে আমি যে দূর অবস্থাটা দেখেছিলাম, আমার কাছে মনে হচ্ছে আকাশে মুড়ির টিন, গুলিস্তানে মুড়ির টিন। বাসে চড়ার অভিজ্ঞতা ছাত্র জীবনে ছিল, ঠিক সেই অবস্থা। এবং টয়লেটের অবস্থা নোংরা, তারপরে টাইম মেনটেন করে না। তো এরকম একটা এয়ারলাইন্স, যেটাকে ডেভেলপ করার কোনো চেষ্টা করা হচ্ছে না। বাংলাদেশে ঢাকায় যে টার্মিনাল 3 হয়েছে, সেটা উদ্বোধন করা হচ্ছে না। অথচ এই বাংলাদেশ যদি জিওগ্রাফিক্যালি চিন্তা করেন, আমরা যখন লন্ডন থেকে এই বা ইভেন অস্ট্রেলিয়ার থেকে যখন ব্যাংককে যাই, অনেক দেশে আমরা আশেপাশে যাই, আমরা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে যাই। তো বাংলাদেশে যদি একটা ভালো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থাকতো, তাহলে ন্যাচারালি সেখানে হয়তো দেখা যেত যে এই রিজিওনাল মেইন এয়ারপোর্টটা ঢাকায় হচ্ছে, এবং সেটা মাথায় রেখে টার্মিনাল 3 করা হলো। সেই টার্মিনাল 3 ডক্টর ইউনূস 2 বছরে কোনো কাজই অলমোস্ট করতে দেননি। তো একটা জিনিস আপনি গড়বেন, কিন্তু সেটাকে আপনি চালু করবেন না, অব্যবহৃত ফেলে রাখবেন, তো ন্যাচারালি সেটা নষ্ট হবে। তো এইরকম একটা বিমান বহরে আপনি 14টা বোয়িং বিমান
এমন সময় যোগ করলেন যখন আপনার নিজের খাওয়ার টাকা নাই। মানে আপনার খাওয়ার টাকা নাই কিন্তু আপনি ঋণ করে ঘি খাবেন, এটা কেমন কথা? এখন আপনি বলবেন যে এটা তো এই সরকারের কিছু করার নাই, এটা ইউনূস নির্বাচনের আগে একটা বাণিজ্য চুক্তি করে গেছে, সেই বাণিজ্য চুক্তির আন্ডারে আপনি এটা কিনতে বাধ্য। সাংসদ রুমিন ফারহানা সংসদে বলেছেন যে এই বাণিজ্য চুক্তি নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত, কারণ এটার অনেক ফ্লজ আছে কিনা, এবং প্রয়োজনে এই বাণিজ্য চুক্তি কিন্তু বাতিল করা যায়। বিশ্বের অনেক দেশ আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করেছে, কিন্তু পরবর্তীতে তারা এই চুক্তিগুলো বাতিল করেছে, কারণ এই চুক্তিতে নিজের দেশের স্বার্থ সংরক্ষিত হয়নি। এই যে বাংলাদেশের সাথে যে বাণিজ্য চুক্তিটা হয়েছে, আমাদের ট্যারিফ দেওয়ার কথা ছিল 35%, সেখানে এই বাণিজ্য চুক্তির কারণে এখন আমরা ট্যারিফ দিব 34%, 1% কমেছে। কিন্তু এই 1% কমাতে গিয়ে আমরা এটাকে কি বাণিজ্য চুক্তি বলবো নাকি গোলামির চুক্তি বলবো, দাসত্বের চুক্তি বলবো? বাণিজ্য চুক্তি হবে, আমি $10 বিলিয়ন আমেরিকায় পাঠাই, আমেরিকা আমার দেশে $2 বিলিয়ন পাঠায়। তো আমেরিকা বলছে যে এই $8 বিলিয়ন বাণিজ্য ঘাটতি, তো তোমার আমেরিকার জিনিসপত্র বেশি বেশি নিতে হবে। ইট ইজ আন্ডারস্ট্যান্ডেবল, কিন্তু আমি কোন জিনিসটা আমেরিকার থেকে নেব যেটা আমার আহ, পর্তায় পোষাবে, কিন্তু সেটা না। তা বাণিজ্যের বাইরে এটা কিরকম বাণিজ্য চুক্তি যে আমি কোন দেশ থেকে তেল কিনবো, আমি কোন দেশ থেকে অস্ত্র কিনবো, এটাও আমার আমেরিকা বলে দেবে, এটাও আমেরিকার কাছ থেকে আমার অনুমতি নিতে হবে। এটা আবার কি ধরনের বাণিজ্য চুক্তি? বাণিজ্য চুক্তি হয়েছে, আমি মানলাম যে ফাইন, কিন্তু এই শর্ত দিয়ে আপনি এত হাত পা বেঁধে দিয়েছেন বাংলাদেশের যে একটা স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, তার সিদ্ধান্ত গ্রহণটাকে আপনি শর্তযুক্ত করে দিচ্ছেন, সে নিজের সিদ্ধান্ত নিতে পারছে না। বাংলাদেশের কাস্টমসে কোন মাল উঠানামা করবে, টোটাল ডেটাটা আমেরিকার হাতে তুলে দিতে হবে। আমেরিকার তৈরি প্রোডাক্ট, সেটা বাংলাদেশে এসে আপনি কিন্তু কোয়ালিটি চেক করতে পারবেন না। আমেরিকায় তৈরি একটা ওষুধ বাংলাদেশে সরাসরি ঢুকে যাবে। বাংলাদেশের যে ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে, তারা কিন্তু এই আমেরিকান ওষুধ বলে ওটাকে আর কোনো রকমের ইন্সপেকশন টেস্ট কিছু করতে পারবে না। তো এইটা এটা কিরকম কথা? বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম দেশ। ইউনূস নয় একটা পুতুল ছিল আমেরিকার, কিন্তু বর্তমানে তো তারা দাবি করে তারা একটা নির্বাচিত সংসদ। তাহলে নির্বাচিত সংসদ সদস্য হয়ে এই গোলামী চুক্তি মেনে এই প্রতিকূল অর্থনৈতিক অবস্থার মধ্যে সম্পূর্ণ অপ্রয়োজনীয় এই 14টা বোয়িং কেনা হলো $35,000 বিনিময়। এর আগে সরকার কিন্তু এয়ারবাস কেনার জন্য একটা কমিটমেন্ট করে গিয়েছিল ফ্রান্স সরকারের সাথে। এখন এই ফ্রান্স, ইউকে এরাও কিন্তু এই এয়ারবাস কেনার জন্য একটা প্রেসার ক্রিয়েট করছে, এবং এটা যদি না কেনে বাংলাদেশ, তখন তারাও বাংলাদেশের উপরে ট্যারিফ আরোপ করবে। অর্থাৎ বাংলাদেশ একটা গভীর সমস্যার মধ্যে আটকে গেছে। তো বাণিজ্য চুক্তি নিয়ে বলছিলাম, ঠিক এর পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের সেনাবাহিনী, আমাদের বিমান বাহিনী, তারাও বেশ নড়ে চড়ে বসেছে। সেনাবাহিনী এখন ড্রোন শনাক্তকরণ এবং জ্যামিং ডিভাইস কিনবে। সেনা মালঞ্চ, এটা হলো একটা কনভেনশন সেন্টার 3 তলা ঢাকা ক্যান্টনমেন্টে, এই সেনা মালঞ্চের ছাদে তারা জ্যামিং ডিভাইস বসাবে। তার মানে তারা, দেখা যাচ্ছে যে তারা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে তারা এক ধরনের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে। বাংলাদেশ কার সাথে যুদ্ধ করবে এটা আমার খুব জানতে ইচ্ছে করে। কিন্তু দেখা গেল যে এই এই যে এই ড্রোন যে বসাবে, এই জ্যামিং ডিভাইস বসাবে, এর জন্য চায়না থেকে প্রশিক্ষক এসেছে, 3জন প্রশিক্ষক এসে তারা বাংলাদেশ সেনাবাহিনীর অনেককে ট্রেন আপ করেছে। আবার অ্যাট দ্য সেম টাইম আগামীকাল 2রা মে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তান বিমান বাহিনীর সাথে একটা সমঝোতা স্বাক্ষরে সই করবে, এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এ সই করবে। এর আন্ডারে পাকিস্তান এয়ারফোর্স বাংলাদেশ এয়ারফোর্সের পাইলট এবং টেকনিশিয়ানদের ট্রেন আপ করবে। এছাড়াও এই গতকাল 30শে এপ্রিল পাকিস্তানি সেনাবাহিনীর একটা দল আমাদের গাজীপুরে যে মেশিন টুলস ফ্যাক্টরি আছে সেইটা পরিদর্শনে গিয়েছে। অর্থাৎ পাকিস্তানের সাথে যে দহরম মহরমটা শুরু করে দিয়েছিল ইউনূস, সেটা এখনো 12ই ফেব্রুয়ারির মাধ্যমে নির্বাচিত যে সংসদ, সেই নির্বাচন নিয়ে আর কথা বলতে চাই না। সেই সন্ধ্যা রাতের ভোটে নির্বাচিত সংসদ, তারা এখন সেই পাকিস্তানের সাথে মহব্বতটা
ইকুয়ালি চালিয়ে যাচ্ছে। তো বাংলাদেশের জন্য এখন প্রায়োরিটি কি? গোয়িং ব্যাক টু তারেক রহমান স্পিচ গেইন, যে পপুলার ডিসিশন নেবেন না, আপনি রিয়েলিস্টিক ডিসিশন নেবেন, তো এটা আপনার রিয়েলিস্টিক ডিসিশন? বাংলাদেশটাকে আসলে আপনি বলেছিলেন টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশটাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? সেই তলাবিহীন ঝুড়ি, সেই ফকিরের দেশ, যে পাকিস্তান নিজে খাইতে পারে না, সৌদি আরবে হজের সময় ভিক্ষা করতে যায়, সেই পাকিস্তানি কি আপনার গন্তব্য হয়েছে আজ? পাকিস্তানের চাইও অধপতিত হতে হবে আপনার বাংলাদেশে? স্বভাবতই এসব দেখে প্রশ্ন জাগে, বাংলাদেশটা আসলে কোথায় যাচ্ছে? এর থেকে উদ্ধারের পথ কি? প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বিমান কেনার যে চুক্তি, এই চুক্তিটি স্বাক্ষরিত হবে, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যে ইউনূস জমানাতে নির্বাচনের 3 দিন আগে একটি তৎকালীন গোপন চুক্তি হয়েছিল। সেই চুক্তির শর্ত অনুযায়ী আমাদেরকে অনেকগুলো কাজ করতে হবে। বিমান কিনতে হবে, সেখান থেকে কৃষি পণ্য আমদানি করতে হবে, সেখান থেকে মিলিটারি ইকুইপমেন্ট, সামরিক সরঞ্জামাদি আমদানি করতে হবে। তাদের কথা মতো আমাদেরকে অনেক কিছু করতে হবে, তাদের হুকুমের বাইরে আমাদের যাওয়া যাবে না। সেই শর্তেরই যে এক্সটেনশন, যে ভার্সনগুলো আগামীতে কি হবে না হবে সেটা পরের ব্যাপার, কিন্তু এই প্রথম আমেরিকার যে চুক্তি, সেই চুক্তির একটা বিরাট অংশ, যার মাধ্যমে প্রায় 40,000 কোটি টাকা, আপাতত যেটার মূল্য 36 বা 37,000 কোটি টাকা, যেটা আগামীতে 40,000 কোটি টাকা হয়ে যাবে, এই চুক্তিটি স্বাক্ষর হলো। পত্রপত্রিকা, এখন যেহেতু আমি ভিডিওটি করছি, সেটা স্বাক্ষর হলো বা এর দলিল বা কাগজপত্র এখন আমার হাতে আসেনি, ধরে নিলাম যে স্বাক্ষর হয়েছে। বাংলাদেশের পত্রপত্রিকাগুলো এখানে তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেনি, তারা শুধুমাত্র এই খবরটা দিয়েছে যে আজকে এই চুক্তি স্বাক্ষর হবে। কিন্তু এই চুক্তির মন্দ দিক কী, খারাপ দিক কী, এবং চুক্তির ব্যাপারে জনমত গঠন করা, সরকারকে সাজেশন দেওয়া, সরকারের বিরোধিতা করা, এই কাজগুলো আমাদের দেশের গণমাধ্যম করেনি। তারা কয়েকটা রিপোর্ট করেছে, কয়েকটি গণমাধ্যম, যে আমাদের দেশে এখন যে গণমাধ্যমের স্বাধীনতা, এই স্বাধীনতা সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে গেছে। এই কথা বলে তারা কুল্লু খালাস, আর কোনো রিপোর্ট করেনি। অন্যদিকে সরকার এই যে বিমান কিনলো, 15টা না 16টা বিমান কিনলো, এখন এই বিমানগুলো হয়তো আরও 5 বছর 7 বছর মধ্যে ধীরে ধীরে আসবে, টাকাও 10 বছর ভরে ভরে বসে বসে দিতে হবে। আর এই বিমানগুলো আসার পর আমরা যে রুট তৈরি করব, চালু করব, সেই সক্ষমতা আমাদের এখনও গড়ে ওঠেনি। আগের বিমানগুলি বসে আছে। অভ্যন্তরীণ রুটে আমরা এখন বিমানের যে সকল এয়ারক্রাফট রয়েছে সেগুলোকে লাভজনক করতে পারিনি, এবং আমাদের এভিয়েশন ব্যবসাটা এখন পর্যন্ত দাঁড়াতে পারেনি। প্রথম শুরু করেছিল জিএমজি এয়ারলাইন্স, শেষ। এই জিএমজি এয়ারলাইন্সকে কিনে নিল বেক্সিমকো, এবং এটাকে ব্যবহার করে কয়েক হাজার কোটি টাকা ব্যাংক থেকে বের করে ব্যাংকেও ডুবালো, জিএমজিকে ডুবালো। এরপরে আসলো নভ এয়ার, কয়েকদিন খুব ভালো ব্যবসা বাণিজ্য করলো, এখন নভ এয়ার কোন পর্যায়ে আসে জানি না, মধ্যে দেউলিয়া হয়ে গিয়েছিল। এরপরে আসলো রিজেন্ট এয়ার, প্রথমে রিজেন্ট এয়ার অনেক আগে চালু হয়েছিল, তার একবার দেউলিয়া হলো, আবার নতুন করে শুরু করলো। তারপরে এখন সেই পুরনো সেই এয়ারক্রাফটগুলো দিয়ে কোনো মতে টানাটানি করে চলছে। এরপরে এলো ইউএস বাংলা। ইউএস বাংলাও প্রথমে চালু করলো, কয়েকদিন একেবারে বলতে গেলে দেউলিয়া পড়ে রইল, আবার কোথা থেকে এয়ারক্রাফট এনে তারা নতুন করে চালু করলো। এরপরে আরও কয়েকটি, অনেকগুলো কোম্পানি যারা কার্গো বিমান চালু করেছিল, এবং সর্বশেষ যারা লাইসেন্স পেল হলো আকিজ বশির গ্রুপ, যিনি ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে বাণিজ্য উপদেষ্টা ছিলেন, বিমানের বোর্ড অফ ডিরেক্টরসের চেয়ারম্যান ছিলেন, এবং এটাকে ব্যবহার করে তিনি অনেক আগে বলছেন যে আমি আসলে অনেক আগেই একটা এভিয়েশন কোম্পানি চালু করার জন্য লাইসেন্স চেয়েছিলাম, তখন দেওয়া হয়নি, এটা আমি এখন পেয়েছি। ভালো কথা, তিনি দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী, আকিজ গ্রুপ
বশির গ্রুপ নতুন শুরু করেছেন, তাদের ব্যবসা বাণিজ্যের সফলতার রেকর্ড আছে। ফলে এভিয়েশন ব্যবসা যদি তারা এসে ভালো করতে পারে, ভালো কথা। কিন্তু বিমানের জন্য, মানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমাদের ন্যাশনাল যে ফ্ল্যাগ ক্যারিয়ার, তাদের যে সার্ভিস, ব্যবসা করা, বিমান বন্দর পরিচালনা করা, মানে কোনোটাতেই এরকম ভালো কোনো রেকর্ড নেই। আমাদের যে এয়ারপোর্ট, সেখানে যেভাবে লাগেজ চুরি হয়, এয়ারপোর্টে এসে যেভাবে মানুষ সর্বশান্ত হয় এই বিমানের কর্মকর্তা কর্মচারীদের খপ্পরে পড়ে, এই বিমানের কর্মকর্তারা কমার্শিয়ালি এটাকে নন ভায়াবল করার জন্য যেভাবে টিকিট কালোবাজারি করে, এরপরে পুরো বিমান খালি রেখে দেখায় যে একটাও টিকিট নাই, সব বিক্রি হয়ে গেছে। এই যে অনিয়ম, মানে একটা ম্যানেজমেন্টে আমরা এখন পর্যন্ত গড়তে পারিনি স্বাধীনতার পর থেকে আজ অবধি। এদের বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ আছে, এদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালানের অভিযোগ আছে, এদের মধ্যে বিভিন্ন গোয়েন্দা সংস্থার এজেন্ট হওয়ার অভিযোগ আছে, এদের মধ্যে কাজে ফাঁকি দেওয়ার অভিযোগ আছে, হাজারো অভিযোগ। সেই অভিযোগের মধ্যে আবার এখন নতুন করে আরও 16টা বিমান ঢুকে দেওয়া হলো। এটি আমাদের অর্থনীতিকে কতটা ক্ষতি করবে, সরকারের কাজকে কতটা প্রশ্নবিদ্ধ করবে, সরকারের মেরুদণ্ড কতটা ভাঙবে, এইগুলো নিয়ে আমি কোনো আলোচনা করব না। আমি আমার অভিজ্ঞতা থেকে একটা কথা বলি, সেটা হলো এগুলিকে বলা হয় পুশিং সেল। আমেরিকা এই কাজগুলো, অর্থাৎ ধরুন এই বাংলাদেশের এই টোটাল এলাকাতে একচেটিয়াভাবে বোয়িং, মানে বাংলাদেশের যে বিমানবহর, এখানে DC-10 ছিল একসময়, এয়ারবাস এখনও আছে বোধহয়, আবার অন্য দু একটা কোম্পানির আমরা লিজ নিয়ে এসেছিলাম, ইটালির কয়েকটা কোম্পানির একদম ছোটো ছোটো এয়ারক্রাফট ছিল। কিন্তু এই মুহূর্তে প্রায় সব এয়ারক্রাফটগুলো হলো বোয়িং কোম্পানির। তো বোয়িং কোম্পানির এই প্লেনগুলো আমাদের এই বাংলাদেশে যে এলাকাতে উঠতেছে, যা কিছু আসে, টোটাল রাডার সিস্টেম, নেভিগেশন সিস্টেম আমেরিকার। ফলে এই রাডার সিস্টেম দিয়ে, নেভিগেশন সিস্টেম দিয়ে তারা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের টোটাল রুটের নিখুঁত মানচিত্র, এই যে তাদের যে বোয়িংয়ের হেড অফিস, সেখানে বসে তারা দেখতে পারে, এবং তাদের সঙ্গে পেন্টাগনের যে যে রিলেশনশিপ আছে, ফলে বাংলাদেশের যে কোনো চিত্র, যে কোনো ঘটনা তারা এই বোয়িংয়ের মাধ্যমে রাখতে পারে। এই জন্য তারা করে কি, আমেরিকা যত যেখানে ব্যবসা বাণিজ্য করে, তারা সবার আগে চেষ্টা করে তাদের এই বোয়িং প্লেন সেই দেশকে মানে দিয়ে দেওয়ার জন্য। এবং এই কাজ করে তারা সোভিয়েত রাশিয়াকে ধ্বংস করে দিয়েছে। আপনি জানেন যে বোয়িংয়ের সবচেয়ে বড় ক্রেতা ছিল সোভিয়েত ইউনিয়ন। সেই সোভিয়েত ইউনিয়নকে শেষ করার জন্য তারা এই বোয়িংয়ের প্রযুক্তিকে ব্যবহার করেছে। সেই প্রযুক্তিকে ব্যবহার করে আবার এখন এই পুতিনের সাথে তাদের সম্পর্ক খারাপ, পুরো বোয়িংটাকে তারা বসিয়ে দিয়েছে। আপনি চিন্তা করেন যে আমাদের যে এখানে কেউ যদি মার্সিডিস এস ক্লাসের কেউ কোনো গাড়ি ব্যবহার করেন, BMW 7 সিরিজের কোনো গাড়ি ব্যবহার করেন, বা অডির A8 L প্যাকেজের কোনো গাড়ি ব্যবহার করেন, রোলস রয়েসের কোনো গাড়ি ব্যবহার করেন, মানে ওদের প্রযুক্তি দিয়ে জার্মানি থেকে বা ইংল্যান্ড থেকে, লন্ডন থেকে ওই গাড়িগুলো ঢাকার রাস্তায় তারা বন্ধ করে দিতে পারে। এবং আপনি এই প্রযুক্তি দিয়ে ওই গাড়িটি কী হলো, ওদের সাথে যোগাযোগ করে আপনি রাস্তার মধ্যে এটা মেরামত করে ফেলতে পারেন 90% ক্ষেত্রে, যদি একেবারে যন্ত্রটা নষ্ট না হয়ে যায়। এই হলো সফটওয়্যারটা। সেক্ষেত্রে বোয়িং কি পারে, আপনি এই সোজা একটা জিনিস, যদি একটা গাড়ির ক্ষেত্রে এটা হয়, তারা স্যাটেলাইট দিয়ে প্রত্যেকটা গাড়ির সফটওয়্যার আপডেট করে দিচ্ছে, জাস্ট মোবাইলের মতো। ঠিক সেইভাবে বোয়িং কোম্পানি তার ওই যে প্লেনের সাথে তার একটা রাডার আছে, প্লেনের সাথে তার একটা ঘটনা আছে, এই কাজ দিয়ে তারা এই পুরো বাংলাদেশটাকে নখদর্পণে নিয়ে নিতে পারে। এবং এই কাজটি করার জন্য তারা সবার আগে চেষ্টা করে, এবং সেই চেষ্টায় তারা সফল হয়েছে। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে 11-11 সময় এরকমভাবে তারা জোর করে বাংলাদেশের একটা অভ্যুত্থান ঘটিয়েছিল, সামরিক অভ্যুত্থান আমেরিকা ঘটিয়েছিল ভারতের মাধ্যমে। এই বিএনপি সরকারকে তারা ক্ষমতাচ্যুত করেছিল, এবং মঈনুদ্দিন ফখরুদ্দিনকে তারা ক্ষমতা এনেছিল। এবং যেই মুহূর্তে এই বোয়িংয়ের চুক্তিটা হয়ে গেল, চুক্তি শেষ, এবং এই চুক্তি করার জন্য তারা আলাদা একজন উপদেষ্টা নিয়োগ দিয়েছিল 3টি মন্ত্রণালয়ের। এবং সৌভাগ্যক্রমে সেই ভদ্রলোক আমার সিনিয়র, কিন্তু আমরা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল আমার, সিঙ্গার বাংলাদেশের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মরহুম মাহবুব জামিল। অসাধারণ একজন ভালো মানুষ,
কিন্তু আমেরিকান লবির মানুষ শুধুমাত্র এই চুক্তিটি করার জন্য তাকে বিশেষ ক্ষমতা দিয়ে, এবং তিনি উপদেষ্টা ছিলেন না, বিশেষ সহকারী ছিলেন, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বিমান, এই যে পর্যটন মন্ত্রণালয়, এই মন্ত্রণালয়গুলো তার আন্ডারে ছিল। 3 থেকে 4টি মিনিস্ট্রিতে অত্যন্ত এফেক্টিভ মানুষ ছিলেন, এবং তাকে রিক্রুট করা হয়েছে কেবলমাত্র এই চুক্তিটা স্বাক্ষরের জন্য। এবং তিনি সেই চুক্তি স্বাক্ষর করলেন, ডিল হলো, সব কিছু হয়ে গেল। মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার তাদেরকে গুড বাই, আসসালামু আলাইকুম। মাহবুব জামিলের আর কোনো খোঁজখবর নেই, এমনকি সিঙ্গারেও পরবর্তীতে সে থাকতে পারেননি। এই হলো আমেরিকার ইতিহাস। এই কারণে যে 30শে এপ্রিল তারিখে যে চুক্তিটি হলো, এটি একটা নজিরবিহীন ঘটনা ঘটাবে আগামী দিনে খুব দ্রুত। এই কারণ হলো যে এই ঘটনার সাথে যারা যারা জড়িত, যারা এই চুক্তি স্বাক্ষর করেছে, আমেরিকার পক্ষে লবিং করেছে, এই চুক্তি স্বাক্ষর করার পর আমেরিকার এই যে প্লেয়ার যে সেটগুলো আছে, এই সেটগুলো তাদের আর দরকার হবে না, এবং এই সেটগুলো যাতে আগামীতে আর এস্টাবলিশ হতে না পারে, এই বাংলাদেশে থাকতে না পারে, কোনো অবস্থায় তারা যেন রাজনীতি অর্থনীতিতে মানে বাংলাদেশের মুখ দেখাতে না পারে, সেই কাজ আমেরিকা করে দিয়েছে এবং করে দেবে। যেমন ধরুন 11 সময় যারা ছিলেন এই কাজগুলো করেছেন আমেরিকার পক্ষে, কোনো সাক্ষী দেওয়ার মতো কোর্ট কাছারিতে একটা সিঙ্গেল লোক খুঁজে পাবেন, এরা সব পালিয়ে গেছে। ইভেন আমেরিকাতে যারা যারা আশ্রয় নিয়েছে তারাও বাংলাদেশে কোনোদিন আর আসতে পারবে না। সিভিল লিনো সরকারের যে সমস্ত লোকজন আমেরিকার পক্ষে কাজ করছে, দেখেন তারা সবাই মানে এখন সমাজ থেকে আউট, রাষ্ট্র থেকে আউট, পাবলিক তাদেরকে খুঁজছে, যেখানে পাবে সেখানে তারা অপদস্থ হয়ে যাবে। ভয়ঙ্কর একটা অবস্থা। একইভাবে বিএনপি সরকার এটা যদি বুঝে করে থাকে, না বুঝে করে থাকে, সেটা তাদের ব্যাপার। কিন্তু আমেরিকার যে পলিসি, সেই পলিসি তাদের ক্ষেত্রে যদি প্রয়োগ হয় মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো, বুঝতে পারছেন কী জিনিস হতে যাচ্ছে, কী ঘটনা ঘটতে যাচ্ছে। এর বাইরে আর এখানে আগালাম না। এবার আমি অন্য একটা প্রসঙ্গে চলে যাই। এপ্রিল মাসটি আমাদের দেশে খুবই দুর্যোগপূর্ণ মাস। গত 100 বছরে কেবলমাত্র ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখীর ঝড় এবং বিভিন্ন রাজনৈতিক যে দুর্ঘটনা, এই দুর্ঘটনায় এপ্রিল মাসে আমাদের যে ভাগ্য বিপর্যয় ঘটেছে, এই মাসের সঙ্গে অন্য অলক্ষণে কোনো মাসের তুলনা করা চলে না। ইতিহাসের যে ধারাপাত বা দ্য ফ্যালাসি অফ ট্র্যাজেডি অফ হিস্ট্রি, আবার বলছি দ্য ফ্যালাসি অফ ট্র্যাজেডি অফ হিউম্যান হিস্ট্রি, এটার যে বাংলাদেশ পার্ট আছে, এই বাংলাদেশ পার্টে 30শে ডিসেম্বর 2026 এটা দেখবেন যে আগামীতে কত বড় কলঙ্ক হয়ে থাকে। এপ্রিলের পরে মে, মের পরে জুন, জুন থেকে একেবারে আগস্ট পর্যন্ত ইটস এ ভেরি সেন্সিটিভ টাইম। সেপ্টেম্বর থেকে আমরা একটু নিঃশ্বাস নিতে পারি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মোটামুটি এই সময়টা আমাদের জন্য ইতিহাসের ইতিবাচক সময়। কিন্তু এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, এই 5টা মাস রাহু, শনির দশা, রাহু গ্রাস, মানে ঘুরতে ফিরতে থাকে। এই যে জ্যোতির্বিজ্ঞানে যেটাকে বলা হয়, যাকে বলা হয় দুটো জিনিস আছে, আকাশবিদ্যা, মহাকাশবিদ্যা, অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোলজি, আর আরেকটা হলো জ্যোতির্বিদ্যা। এই দুটো কিন্তু হাজার বা হাজার বছর ধরে রাজনীতিতে যারা জড়িত তারা অনুসরণ করে এবং অধ্যয়ন করে, নক্ষত্রের সঙ্গে তাল মিলে তারা সব কিছু করে। ইভেন আপনি চিন্তা করেন যে মিশরের যে পিরামিড, এই পিরামিড কিংবা সুয়েজ খাল কিংবা এই যে গ্র্যান্ড ক্যানাল, যেটা কৃত্রিমভাবে খনন করা হয়েছে, এই প্রত্যেকটা বিষয়ের সাথে গ্রহ নক্ষত্র জড়িত এবং অ্যাস্ট্রোনমি মেনে তারপরে এগুলো তৈরি করা হয়েছে। এই যে আমাদের যে জ্যামিতি, আমাদের যে ত্রিকোণমিতি, ইভেন আমাদের যে ম্যাথমেটিক্স, আমাদের যে ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো সব কিছুর সাথেই
রাজনীতি জড়িত, সময় জড়িত। ফলে এই যে সরকার ক্ষমতায় আসলো, আসার সঙ্গে সঙ্গে তাদের উচিত ছিল এই যে ব্যাড স্টার, খারাপ তারকার যে সময়, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট পর্যন্ত সতর্ক থাকা। যদি এই চুক্তিটাই সেপ্টেম্বর মাসে হতো, প্রকৃতি তাদেরকে সহযোগিতা করত এবং তারাও অনেকটা সাহস সঞ্চয় করতে পারতেন, ভালো মন্দ যাকে বলা হয় অনুমান করতে পারতেন। কিন্তু এই সময়টিতে একমাত্র দেখেন একটা ফুয়েলের ক্রাইসিস সৃষ্টি করে, এর পেছনে যে আমেরিকার হাত নাই, ইউ ক্যান নট সে। সরকারকে যে পরিমাণ ভয় দেখিয়ে দেওয়া হয়েছে, সরকার মনে করছে যে যেভাবে পেট্রোল পাম্পের লাইন বাড়ছে, সেই পেট্রোল পাম্পের লাইন যদি বাড়তে থাকে আমরা ক্ষমতায় টিকতে পারবো না। ফলে যতদিন তারা ঘোষণা দিয়েছে, আজকে ঘোষণা দিয়েছে যে এপ্রিল মাসের, আমি শুধু মিলিয়ে নেন, এখানে আমি শেষ করব, এপ্রিল মাসের 30 তারিখে এই ডিড অফ অ্যাগ্রিমেন্ট, বিমান কেনার ডিড অফ অ্যাগ্রিমেন্ট সাইন হবে। সেই দিন প্রথম আলো, ডেইলি স্টার তারা রিপোর্ট করেছে পেট্রোল পাম্পের ভিড় ধীরে ধীরে কমছে। সেই দিনই দেখেন, যেদিন সরকার ঘোষণা করেছে সেই দিন, আপনি প্রথম আলো রিপোর্টগুলো দেখেন, আমার ফেসবুক পেজে আপনারা পাবেন, আমি ওই ফটোকার্ডটা দিয়েছি। আজকে পেট্রোল পাম্পের ভিড় কমছে এবং আজকের দিনে সেটা কমতে কমতে আজকের দিনে যখন এই ডিড অফ অ্যাগ্রিমেন্ট সাইন হলো, আজকে পেট্রোল পাম্পে কোনো ভিড় নাই, বরং অন্য সময়টিতে যা হয় তার সাথে কম ভিড় এবং পেট্রোল পাম্পগুলো রীতিমতো হাহাকার করছে গাড়ির জন্য, আরও গাড়ি আসো, আমরা তেল দেব। কিছু কি বুঝতে পারলেন কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং বর্তমান সরকার যারা আছেন তারা এই যে চুক্তি স্বাক্ষর করলেন, এর মাধ্যমে তারা যে খাল কেটে কুমির আনলেন বা আনলেন না, এটা আমি বলবো না, শুধু বলবো আল্লাহ আমাদেরকে কুমির থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।